মানে যত বছর বয়সী হোক না কেন তারা কিন্তু দিব্যি নায়ক করে যায়, কিন্তু আপনি যখনই একটা মেয়ে মানে 30 হয়ে যায় তখন কিন্তু তাকে আর নায়িকা হিসেবে চিন্তা করার মানে জায়গাটায় মন মানসিকতায় কিন্তু বাংলাদেশের ডিরেক্টররা থাকে না। হুমায়ুনের অ্যাক্টিং করতে হবে এবং আমার চারপাশে লিটারেলি সত্যি সত্যি মাগুর মাছ 16-17টা। হ্যাঁ এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে না? এটা ভালো হয়েছে। 2007-এর শাকিব খানকে আমি বলি না, আমি বলছি হ্যাঁ। যে ওনার সাথে আমার করার কথা ছিল এবং আমার কিন্তু প্রচুর মানে তখনকার যে কমার্শিয়াল ঘরানার সিনেমার প্রচুর অফার ছিল। মানে হয় না যে তখন যারা ফেমাস ছিলেন তারা আমাকে চাইতো যে আমি সিনেমাটা রেগুলার করি, কিন্তু হুমায়ুন আহমেদ স্যার আমাকে একটা কথা বলছিল যে তোমার মানে তুমি সিনেমা জীবনে অনেক কিছু করতে পারবা বা অনেক কাজ করতে পারবা, কিন্তু তুমি যদি পড়ালেখাটা না করো তুমি জীবনে আর মানে তোমার ডিগ্রিটা হবে না, এবং এটা এটা জীবনের জন্য দরকার। মানে এরকম না যে তুমি পড়াশোনাটা করবা না এবং সাকসেসফুল হবা এটা তোমাকে খুব বেশি সুবিধা দিবে না, তুমি পড়াশোনাটা করো ঠিক করে। এবং হুমায়ুন স্যার তো আসলে হুমায়ুন স্যার। হ্যাঁ, সো এবং আমি পড়াশোনাটা আমি তখন ওই বুদ্ধি ওই বয়সে ওই বুদ্ধিটা আমার হয়েছে এবং আমি করছি। আর যদি এখনকার কথা বলি, এখন যদি ওই রকম স্ক্রিপ্ট আমি পাই যেই স্ক্রিপ্টে আমার করার মতো কিছু আছে, ডেফিনেটলি সেটা আমার কো অ্যাক্টর যেই হোক না কেন আমি তার সাথে অ্যাক্ট করতে চাই, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। বাট আমার স্ক্রিপ্ট আমার পছন্দ হইতে হবে, আমার ডিরেক্টরকে আমার পছন্দ হইতে হবে। আমাকে অনেকেই এই প্রশ্নটা করে যে তোমার জন্য কোনটা বেশি জরুরি, মানে একজন কো অ্যাক্টর নাকি ডিরেক্টর স্ক্রিপ্ট? আমার জন্য ডেফিনেটলি স্ক্রিপ্ট অ্যান্ড ডিরেক্টর সবচাইতে ইম্পর্ট্যান্ট, কারণ ডিরেক্টর হচ্ছে টিমটাকে নির্ধারণ করবে যে কেমন টিম নিয়ে সে কাজ করবে। একটা ভালো টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা অত্যাধিক ভালো থাকে। আর একটা ভালো স্ক্রিন প্লে তো যে কোনো আর্টিস্টের স্বপ্ন আসলে, যে আমি একটা ভালো স্ক্রিপ্টে কাজ করব। সো এরকম যদি কোনো স্ক্রিপ্ট হয় যেখানে আমার কিছু করার থাকবে আমার চরিত্রটার, ডেফিনেটলি করব। কিন্তু আমার কাছে মনে হয় কি একটা জিনিস, যে ধরো তুমি হয়তো চয়েস করছো বেশি, চুজটা বেশি করছো, সংখ্যা কি আরেকটু বাড়ানো মানে বাড়া উচিত না? না, চয়েস কোথায় বেশি করছি? তাহলে আমাদের বয়সী কাজ হয় না তো। আপনি আমাদের বয়সী মেয়েদের চরিত্র তো নাই আশেপাশে। আপনি দেখেন কয়টা চরিত্রে আপনি পাবেন খুঁজে এই বয়সী মেয়েদের। সো ওই এখন বরং এখন আমি অনেক মানুষকে আমি দেখছি যে অনেকে স্পেশালি ফিল্মে মানে অনেক ধরনের চরিত্র নিয়ে মানুষ চিন্তা করছে, এবং যেহেতু ওটিটি আসছে, ওটিটি আসাতে একটা সুবিধা হচ্ছে যে নানান রকমের চরিত্র আসলে এখন তৈরি হচ্ছে, যেটাতে আমাদের কাজ করার একটু সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু আপনি ধরেন আপনি নায়কদের এক্সাম্পল দিলেন, বাংলাদেশের নায়করাও তো মানে যত বছর বয়সী হোক না কেন তারা কিন্তু দিব্যি নায়ক করে যায়, কিন্তু আপনি যখনই একটা মেয়ে মানে 30 হয়ে যায় তখন কিন্তু তাকে আর নায়িকা হিসেবে চিন্তা করার মানে জায়গাটায় মন মানসিকতায় কিন্তু বাংলাদেশের ডিরেক্টররা থাকে না। দেখা যায় যে টিপিক্যালি ওরা ইয়াং একটা মেয়েকে ধরেন যে মানে অ্যাক্টর সে হচ্ছে ধরেন একদম 50+ হবে, কিন্তু তার কো অ্যাক্টরটা হয়তো 22-25। তো এটা কিন্তু করছে। তো এই জায়গা থেকেও তো আমাদের ডিরেক্টরদেরকে মানে প্রডিউসারদেরকে বের হয়ে আসতে হবে। একটু চেঞ্জ হচ্ছে আসলে, এখন একটু হচ্ছে, চেঞ্জ এবং হচ্ছে। সেই চেঞ্জটার আনার পেছনে অনেক বড় একটা ভূমিকা রেখেছেন জয়া আপু, জয়া আহসান। আমি মনে করি যে তার একটা অনেক বড় ভূমিকা আছে, যে সে আসলে তার যে কাজের গ্রাফটা, সেই গ্রাফটা দিয়ে আসলে অনেককে ইন্সপায়ার করেছেন ডেফিনেটলি। বা আমি যেটা বলি যে এখন আগে যে ব্যাপারটা ছিল যে নায়ক নায়িকা, সিনেমা মানে হচ্ছে নায়ক নায়িকা, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, সেই সেটাও ব্যাপারটাই ভেঙে যাচ্ছে অনেক। ভেঙে যাচ্ছে। মানে আমার মনে আছে যে 2007-8 সালের দিকে, 7, 8, 9, 10, 11 এই সময়ের দিকে আমরা কিছু নির্মাতারা আমরা নাটক বানাতাম টিভিতে, যারা এখন সিনেমা বানাচ্ছে খুব ভালোভাবে। যেমন আমি যদি বলি মাসুদ হাসান উজ্জ্বল, মেজবুর রহমান সুমন, অনিমেষ, আমাদের অমিতাভ। তো তখনকার একটা ফরম্যাট ছিল কি, নায়ক নায়কের কোনো ফরম্যাট নেই। আমি তোমাকে নিয়ে একটা নাটক বানিয়েছি ও একদম, মাই গড, প্রথম প্রথম নাটক, সেটা মনে হয় 2009-10 দিকে আমার হবে। কো অ্যাক্টর ছিল মাগুর মাছ। তোমার কয়েকটা ছিল মাগুর মাছ, তাও মোটা মোটা 1 কেজি সাইজের একটা মাগুর মাছ, ও মাই বিশাল গড। বড়। হ্যাঁ, এবং আমাকে ঘুমানোর অ্যাক্টিং করতে হবে এবং আমার চারপাশে লিটারেলি সত্যি সত্যি মাগুর মাছ 16-17টা। হ্যাঁ, কিলবিল করতেছে, মৃতও না। এবং তুমি মুখ ধুচ্ছ হ্যাঁ ইসের মধ্যে, ওই যে কি বলে বেসিনে মুখ ধুচ্ছ, তাকায় দেখতেছো যে মাগুর মাছ কিলবিল হ্যাঁ করতেছে, এরকম একটা গল্প। তুমি হাঁটতেছো, দেখলা যে মেঝের মধ্যে ঘুরতেছে হ্যাঁ, এরা। এই তোমার কিন্তু বেসিক্যালি তোমার কো আর্টিস্ট ছিল ওই মাগুর মাছটা, মাগুর মাছটা, আর একটা বাচ্চা ছেলে আর শিমুল ভাই। হ্যাঁ তো ওই যে গল্পগুলো ছিল, যে গল্পগুলো আসলে গল্প, হ্যাঁ তো একটা পর্যায়ে আমরা দেখলাম যে শুধু আসলে
একটা ছেলে একটা মেয়ে প্রেম করতেছে, এইটাই তো আমাদের মানে আমি মানে ওই জাতীয় গল্পে আমিও ইউজ টু না, বা আমি দেখতেছি যে আমার যারা কলিগরা ছিল তারা ইউজ টু না, এই জন্য আমরা সরে যাচ্ছিলাম। আবার হয়তো আমরা উৎসাহিত হচ্ছি যে এই গল্পগুলো ফিরে আসতে পারে। তোমাকেও দেখতাম যে তুমি আসলে ওই যে সোকল্ড যে গল্পগুলো, মানে যেটার মধ্যে আসলে বেসিক্যালি শুধু প্রেম আর ভালোবাসা, তুমি ঠিক এই টাইপের না। আমি কি ভুল বললাম? না, একটু আমার মনে হয় আমার প্রেমটা জীবনে ঠিক করে করতে পারি নাই তো, সো প্রেমের এক্সপ্রেশনটা ঠিক করে আমি দিতে পারতাম না। আমার মনে হয় এই জন্য মানুষ কাজটা করতো না আমাকে, বুঝছেন? এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে না? এটা ভালো হয়েছে। তো প্রেমের গুঞ্জন কি শুনতে পাও না যে তোমার ওর সাথে প্রেম হচ্ছে, তার সাথে প্রেম হচ্ছে? না না, এরকম আপনি শুনছেন? আমার আমার এরকম নাই, না, কারণ আমার আমি মাঝখানে একবার শুনছিলাম যে ওই যে রেহানা মারিয়ামের ডিরেক্টরের সাথে প্রেম। ওর সাথে আমার আবার যে একটা বলছে সে আবার আমার কিছুদিন পরে বলে না প্রেম না না। প্রেম নাই, না পরে চলে গেছে, বাট হ্যাঁ ডেফিনেটলি ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল দীর্ঘ 4 বছর। আচ্ছা, তাহলে ঠিকই বলছিল। ঠিকই বলছে, হ্যাঁ। তা প্রেম আমার বলছে, আমি বলছি যে আমি ঠিক জানি না আমার না, সাথে। আমার আমার ওর সাথে ছিল সম্পর্ক।